নমস্কার, আমি সাইফ। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আমি যার সঙ্গে এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করছি তার নাম রিপন মন্ডল। বনগাঁর ছেলে, মোহনবাগানকে মায়ের মতো ভালোবাসে এবং সেই মোহনবাগানের টানে জামশেদপুর গেছিল। আইএসএল এর সেমিফাইনাল, তার প্রথম লেগের লড়াই সে সাক্ষী থাকতে গেছিল এবং তার যাওয়াটা খুবই আনন্দের ছিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না তার জন্য। মোহনবাগান পরাজিত হলো, মোহনবাগানের সুযোগ আছে বদলা নেওয়ার যুবরাজ ক্রীড়াঙ্গনে। 7 তারিখ ম্যাচ, কিন্তু এই হাসি মুখের ছেলেটি কলকাতা ছেড়েছিল মোহনবাগানের জন্য, খেলাকে ভালোবেসে, মোহনবাগানকে ভালোবেসে। কিন্তু কাল রাত থেকে ভারতীয় খেলাধুলায়, ফুটবলে রীতিমতো বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গেল। জামশেদপুরের পুলিশ, ঝাড়খণ্ডের পুলিশ বেধড়ক মারলেন বাংলার ফুটবল সমর্থকদের। পুলিশ মারতে পারে কোমর পর্যন্ত, তা বলে মাথায় একটু এদিক ওদিক হলে জীবনহানিও হতে পারত। ফুটবল মাঠে ইদানিং সময়ে সমর্থকরা খুব বেশি যায় না, যেতে চায় না। সেখানে আমাদের রিপনরা সেই ফুটবল খেলাকে ভালোবেসে তারা মাঠে যায়, মাঠকে ভালোবাসে। কিন্তু কি ঘটনা ঘটলো এটা? রক্তাক্ত সবুজ মেরুন জার্সি দেখলাম আমরা, এবং কিছু গাইডলাইন রয়েছে। সোশ্যাল মিডিয়ার গাইডলাইনের জন্য আমরা ভিডিওগুলি দিতে পারছি না, কিন্তু আমরা দেখেছি নানানভাবে। আমাদের সঙ্গে সে রিপন রয়েছে, রিপনের সঙ্গে আমরা কথা বলবো। রিপন, সবার আগে বলো তুমি কেমন আছো? এখন কালকে যে পরিস্থিতিতে ছিলাম তার থেকে এই মুহূর্তে অনেকটাই ভালো আছি। আমার সকল মোহনবাগানী বন্ধু, দাদা এবং ক্লাবের সকল কর্মকর্তাদের কাছ থেকে অনেক সহায়তা পেয়েছি, সাহায্য পেয়েছি এবং আমি ঠিকভাবে বাড়ি পৌঁছেছি। এখন কালকের থেকে কিছুটা ভালো পরিস্থিতিতে আছি দাদা। কাল ওই সময় ঘটনাটা কি ঘটেছিল রিপন, যদি তুমি শুধু মোহনবাগান সমর্থক নয়, আপামর বাংলার সমর্থকদের তুমি যদি বলো। আমি ইস্ট বেঙ্গলের দিক দিয়েও আমি নানান জায়গা থেকে আমি বেদনা পেয়েছি, সমবেদনা পেয়েছি, আমি অনেক রকম। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, বারংবারই ঘটছে, এবং বেশিরভাগ সময় দেখছি জামশেদপুরের এই জিআরডি মাঠেই হচ্ছে। কি ঘটনা ঘটেছিল সেই সময়, যদি তুমি একটু বলো। দাদা, ওদের মাঠে মানে জামশেদপুরের মাঠে এটা প্রথমবার নয়, গত 2 থেকে 3 বছর ধরে প্রতিবারই যাচ্ছি এবং প্রতিবারই এগুলো দেখে আসছি। আজকে আমার সাথে হয়েছে, গতবার অন্য এক দাদার সাথে হয়েছিল, তারপরে মেয়েদের সাথে এটা হয়। তো যেটা হয়েছিল, খেলা চলছিল, মাঠে তো কোনো সিকিউরিটি নেই, মাঝখানে জাস্ট একটা কালো পর্দা দিয়ে দর্শকদেরকে ভাগ করে রাখা হয়, হোম অ্যান্ড অ্যাওয়ে। অ্যান্ড পুরো হোম স্ট্যান্ড বা অ্যাওয়ে স্ট্যান্ডের পুরো অ্যাওয়ে স্ট্যান্ডের নিচে রয়েছে হোম স্ট্যান্ড, যেখানে তারা চাইলে এমনিতেই উপরে উঠে আসতে পারে। এবং আমাদের যে ফ্ল্যাগটা লাগানো থাকে, সেই ফ্ল্যাগটা ওদের পুরো আয়ত্তের মধ্যে থাকে, ওরা চাইলে ফ্ল্যাগ গুলো ছেড়ে যেতে পারে, যেটা নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই জামশেদপুর কর্তৃপক্ষর। এবং খেলা যখন চলতে থাকে, তারপরে হঠাৎ করে প্রথম হাফের মধ্যে জামশেদপুর প্রথম গোল তুলে নেয়। জামশেদপুর গোল করার সাথে সাথেই ওদের গ্যালারির থেকে বাজে মন্তব্য শুরু হতে থাকে এবং আমাদের যে মোহনবাগানের ফ্ল্যাগ থাকে, ওখানে আমাদের মেরিনাস ডি এক্সট্রিম থেকে শুরু করে নানান ফ্যান্স ক্লাব, বনগাঁ সবুজ মরুন ফ্যান্স, অনেক ফ্যান্স ক্লাবের ফ্ল্যাগ ওখানে ছিল এবং ওরা সেই ফ্ল্যাগ গুলো ছেঁড়া শুরু করে। একটা ফ্ল্যাগ অলরেডি ওরা ছিঁড়ে দেয়, তারপরে আরেকটা ফ্ল্যাগ যখন ছেঁড়া শুরু করে তখন আমরা গ্যালারি থেকে সকল মোহনবাগানীরা ছুটে যাই। ছুটে গেলে তখন পুলিশের র্যাফরা লাঠি নিয়ে আমাদের দিকে ছুটে আসলে আমরা তখন হাত জোর করে একটা কথাই বলি, স্যার আমরা এখানে কোনো ঝামেলা করতে আসিনি, ওরা আমাদের ফ্ল্যাগটা ছিঁড়ছে, আমরা ফ্ল্যাগটা খুলে নিয়ে উপরে চলে যাব। কিন্তু বলার সাথে সাথে পুলিশ আমাদের কোনো কথা শোনে না। তো হঠাৎ করে বেআইনি ভাবে সবার উপরে লাঠিচার্জ করা শুরু করে এবং সেই মুহূর্তে আমার মাথায় লাঠির বাড়ি মারে। মারার সাথে সাথে আমি নিচে গড়িয়ে পড়ি, পড়ার পরেও আমার পিঠে আবার বাড়ি মারে। তাছাড়া আমাদের অনেক বন্ধুদেরকে মেরেছে, অনেকের পিঠে অনেক রকম ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, মারার পরে ওখানে যাতে কেউ না ভাবে না দেখতে পারে, যার কারণে আমার হাত ধরে কাঁধ ধরে ব্যথা অবস্থায় টানতে টানতে বাইরে নিয়ে গেছে ওখানকার পুলিশরা। আর এটা প্রথমবার নয়, প্রত্যেকটা বার, এর আগেও আমরা ম্যানেজমেন্টকে কমপ্লেন করেছি, ওখানকার পুলিশদেরকে কমপ্লেন করেছি যে আমাদের সাথে এটা হয়, ফ্ল্যাগ ছেড়ে দেয়, মেয়েদেরকে হাত তোলে। কোনোবার ওরা কোনো রকম কোনো দায়িত্ব নিয়ে কিছু করে না। আর প্রত্যেকবার জিআরডি তে গিয়ে
প্রত্যেকটা বার একই রকম আমাদের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কালকে অনেক হয় প্রাণে হতে পারতো, কারণ আমার যেভাবে লেগেছে, আমার মাথার এই জায়গাটায় ঠিক লেগেছে। কালকে যখন আমি হসপিটালে গেছি, হসপিটালে বলছে আরেকটু যদি উপরে লাগতো আমার স্পট ডেট হয়ে যেত, কারণ ছিল এতটাই খারাপ পরিস্থিতি কালকে হয়েছিল। কালকে আমি চাই এটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু করুক, এবং জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে এর পরবর্তীকালে যখন মোহনবাগান যাবে, তখন এমন একটা যেন ব্যবস্থা থাকে, যেটা আজকে আমার সাথে হয়েছে এটা পরবর্তীকালে আমার কোনো নতুন কোনো ভাই বন্ধুদের সাথেও না হয়। দাদা, পুলিশের এই অত্যাচার ইংরেজ আমল কেউ ভয় পাবে? রিপন বলুন বা তার বন্ধুরা, তারা মেরিনাস ডি এক্সট্রিমের সদস্য হতে পারেন, বনগা মেরিনার্সের সদস্য হতে পারেন, মেরিনাস এরিনা হতে পারে। আসলে সবাই মোহনবাগান, সবাই ফুটবল। তারা ফুটবলকে ভালোবেসে গেছে, এবং যারা খেলাকে ভালোবাসে তাদের হৃদয়ে কোথাও একটা শিশুত্ব থাকে। সেই শিশুত্ব টানে, কিন্তু শিশুত্বের টানেই মানুষ মাঠে যায়, ছেলে মানুষই পছন্দ করে, মানুষ উচ্ছ্বাসে ভাসতে চায়। তারা এই পুলিশের রক্ত চোখ রাঙানি, লাঠির গুঁতো খাওয়ার জন্য, এবং রক্তাক্ত মাথা নিয়ে, রক্তাক্ত প্রিয় জার্সিটা নিয়ে মাটিতে লুটিয়ে পড়তে চায় না। আসছি, আরো আলোচনা করব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে। কাট কাট, আপনি কেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন? এ তো হিরো, ধামাকা পুরো, যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। পেয়ে গেছি। এসআরএমবি টিএনটি বারের রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? রিপন বাড়িতে ফেরার পরে মা, বাড়ির লোকজন, বাবা বা যারা আছেন তারা কি বললেন? মাঠে আর যেতে দেবেন? খুব সিম্পল প্রশ্ন। আমার পরিবারের যদি কারোর সঙ্গে এমন ঘটে, আমি কিন্তু চিন্তিত থাকবো। মাঠে যদি আমার সন্তান মাঠে যায়, সে ৮০ ১৬ই আগস্টের ঘটনার রিপিট কি হতে চলেছে, বা তার কি একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সবাই কিন্তু চিন্তিত থাকবে। বাড়িতে কি বলছে? বাড়িতে কালকে রাত্রেবেলাতে খবরটা চলে গেছে, কারণ কালকে ১ ঘন্টার মধ্যেই সব রকম নিউজ চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়েছিল, এবং সমস্ত মোহনবাগানি পেজ থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছিল। যেখানে বাড়িতে খবর যায় এবং বাড়িতে সবাই ভেঙে পড়ে, যেহেতু মাথায় লেগেছে। এবং সেই মুহূর্তে আমাকে কেউ কলেও পাচ্ছিল না, কারণ আমি সেই মুহূর্তে হসপিটালে অ্যাডমিট ছিলাম। যেখানে বাড়িতে কান্নাকাটি, অনেক রকম খারাপ পরিস্থিতি হয়েছিল। তারপরে বাড়িতে কন্ট্যাক্ট করি, বাড়ির সবাই কথা বলে আমার সাথে, তারপরে বাড়ির পরিস্থিতি স্বাভাবিক ফেরে, সমস্যায় ফেরে। এবং বাড়ির সবাই দীর্ঘ অপেক্ষায় ছিল কখন বাড়ি ফিরবো, কারণ যতই হোক ছেলে, এবং ওইভাবে ভিডিও দেখেছে, প্রচুর ব্লিডিং হয়েছে, মাথা ফেটে গেছে, কোমরের দাগটা দেখেছে। সেক্ষেত্রে বাড়ি ঢোকার পরে সবাই চিন্তিত, যে কারণ একজন মোহনবাগানকে ভালোবেসে, মাঠকে ভালোবেসে এত দূরে দলের জন্য ছুটে যায়, এবং তার জন্য সেখানে প্রাণের আশঙ্কা হয়। এবং সেখানে সেই প্রাণের আশঙ্কা যদি প্রশাসনের পক্ষ থেকে হয়, যারা তাদের শরীরটাকে বাঁচানোর জন্য, তারা যে অ্যাওয়ে যাচ্ছে, গিয়ে তাদের হোমস্ট্যান্ডের সমর্থকদের থেকে বাঁচানোর জন্য যারা থাকবে, তাদের কাছে যদি তারা আক্রমণিত হয়, তাহলে পরিবার তো একটু চিন্তায় থাকবে যে আমার ছেলেকে আমি পরের দিন মাঠে যেতে দেবো কিনা, পরের দিন আমার ছেলের নিরাপত্তা কি, আমার একটা মাত্র ছেলে, তার যদি কিছু হয়ে যায় তা আমাদের কে দেখবে, এটা সব বাড়ি চিন্তা ভাবনা করে। তো আমার বাড়ি তো সেটা করেছে। বাবা বলছিল যে মাঠে, এই মানে ওইভাবে কেউ বলে না, কিন্তু মনের দিক থেকে যেটা বোঝা যায় যে সবার খারাপ লেগেছে, কান্নাকাটি, রাগা, যেটা হয় বাড়িতে সবাই আসছে কি হয়েছে দেখতে। তো সত্যি একটা মানে মর্মান্তিক পরিস্থিতি বাড়িতে, যেটা আশা করিনি। আমি কখনো মোহনবাগানই হয়ে এত জায়গায় এগোতে গেছি, গুয়াহাটি গেছি লাস্ট কদিন আগে, হোম ম্যাচ গুয়াহাটিতে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচে 18 ঘন্টা আমি জেনারেলে গেছি, জেনারেল থেকে গেছি, কারণ আমার টিকিট কনফার্ম হয়নি। ওখানে গিয়েও খেলা দেখে গেছি, মুম্বাইতে গেছি, দেন কেরালাতে গেছি, তারপরে উড়িষ্যায় গেছি, সব জায়গাতে আমি অ্যাওয়ে করেছি। বাট এতটা খারাপ ব্যবহার বছরের পর বছর, খেলার পর খেলায় কোনো জায়গার কোনো পুলিশ করে না। গুয়াহাটিতে খেলা দেখতে গিয়ে আমাদের ফ্ল্যাগ লাগানোর পরে পুলিশ আমাদেরকে ফটো তুলে দিচ্ছে, ভাই বোনের মতো করে, মানে নিজেদের ভাই বলে ডাকছে, এতটা ভালোবাসা দিচ্ছে গুয়াহাটির পুলিশ। সেখানে তারা সত্যি স্যামন, নিজেদের প্রতিবেশী শহর জামশেদপুর, আমাদের ঘরের পাশের, মানে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলের পরে কোনো ক্লাব যদি আমাদের সব বা কোনো ফ্র্যাঞ্চাইজি যদি সব থেকে কাছের হয়ে থাকে, সেটা জামশেদপুর। এবং তাদের কাছ থেকে এই ব্যবহার সত্যি আশা করা যায় না। এমনকি সব থেকে বড় কথা, আমাদের যখন বক্স অফিস জামশেদপুরের ম্যাচ ডের দিন সকালবেলা যখন বক্স অফিসে টিকিট কালেক্ট করতে যাওয়া হয়, কারণ আমি কালকে গেছিলাম বক্স অফিসের দিকে, তো ওখানে মানে সামনাসামনি থ্রেড দিচ্ছে জামশেদপুরের ফ্যানেরা,
যারা আমাদের লাইনে দাঁড়িয়ে রয়েছে অ্যাওয়ে ফ্যান, যারা টিকিট ওখান থেকে হ্যান্ড টিকিট নেবে, তাদেরকে মানে থ্রেট দিচ্ছে যে রাত্রে খেলা হলে যদি তোরা হেরে যাস তোদেরকে দেখে নেবো, রাত্রেবেলা আসিস বুঝে নেবো তোদেরকে, এখান থেকে বেরোতে পারবি না, লাশ ফেলে দেবো, এইভাবে ডাইরেক্ট হ্যারাসমেন্ট করছে সবার সামনে। এটা তো ফুটবল চায় না, এটা ফুটবলে কোনোদিন কাম্য না। রিপন 7 তারিখে তো অবশ্যই চেষ্টা করবে, যদি সব ঠিক থাকে মাঠে আসবে, নিজেদের হোম গ্রাউন্ড কেন আসবে না, কিন্তু ভবিষ্যতে যদি জামশেদপুরে খেলা হয় কি যাবে? জামশেদপুরে খেলা বলে জামশেদপুরে যাওয়ার ইচ্ছা নেই দাদা, কিন্তু পরিস্থিতি অন্যরকম কথা বলে, যখন খেলাটা পড়ে তখন মন বলে না থাকবো না, যত কিছু হয়ে যাক না কেন মন মানতে চায় না। কিন্তু আমি দেখবো ক্লাব যদি সেইভাবে পরিস্থিতি নেয়, ক্লাব যদি সেইভাবে বিষয়টা দেখে এবং জামশেদপুরের সাথে যদি সেভাবে কথাবার্তা বলে এবং জামশেদপুর পুলিশ যদি সেরকম ব্যবস্থা নেয়, তাহলে অবশ্যই যাবো। শুধু এটা আমার একার যাওয়া না, মোহনবাগান আমি একা না, মোহনবাগান সারা ভারত, মোহনবাগান সারা দেশ, মোহনবাগান বিশ্ব জুড়ে। তো মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ যেখানেই হোক না কেন, সেটা তোমার কেরালা হোক বা জামশেদপুর হোক, প্রতিটা মাঠেই দেখবে এভারেজ মোহনবাগান ফ্যান্স থাকবেই। তো সবার নিরাপত্তা, শুধু আমার একা না, সবার নিরাপত্তা যদি ঠিকঠাক থাকে জামশেদপুর ম্যাচে, তাহলে নিশ্চয়ই জামশেদপুরে মোহনবাগান ফ্যানরা যাবে। কারণ সবার লাইফ আগে, একটা ম্যাচ দেখতে গিয়ে যদি জীবনটাকে হারাতে হয় তাহলে তো মানুষ যেতে পারবে না, না? তো সেইভাবে যদি সব ঠিকভাবে সবকিছু দেখে তাহলে দর্শক অবশ্যই যাবে জামশেদপুর। রিপন, কালকে আমরা দেখলাম যে দেবাশিস দত্ত মোহনবাগান সচিব তোমার সঙ্গে একেবারে ম্যাচের শেষে মাঠের বাইরে তোমার সঙ্গে তুমি কেমন আছো বা সেই পরিস্থিতি কি, দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া, এই ঘটনাগুলো আমরা দেখেছি। দেবাশিস দা তোমাকে কি বললেন এবং ক্লাব থেকে কি কি দায়িত্ব নেওয়া হলো? তোমাদের সিটি স্ক্যান করতে হবে, সমস্ত কিছু যদি তুমি একটু জানাও। হ্যাঁ, দেবাশিস দা কালকে ম্যাচ শেষে আমি যখন খবর পাই যে আমি হসপিটালে অ্যাডমিট আছি এবং আমাকে ভিডিওটা যখন দেখে উনি তৎক্ষণাৎ সবাইকে বলে হসপিটালে আসেন, উনি আসেন এসে এবং নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত চিকিৎসা দেখেন কি কি হয়েছে, উনি দাঁড়িয়ে থেকে চিকিৎসা করেন এবং কেমন কি খরচা হচ্ছে সবকিছু মানে শোনেন। এবং কালকে আমার কি খরচা হয়েছে উনি নিজে আমাকে কালকে দিয়ে গেছেন সেটা, এবং এটাও বলেছেন এবং ক্লাব থেকে আজকে সকালে আমাকে কল করেছিল যে যাবতীয় সিটি স্ক্যান থেকে শুরু করে যদি মাথায় সেলাই পড়ে, কারণ কালকে আমাকে ওখানে সেলাইয়ের কথাই বলছিল, আমি সেলাই ওখানে দেইনি, আমি বলেছি আমি বাড়িতে যাব, কলকাতাতে দেখাবো, সিটি স্ক্যান করবো, যদি সেলাই কলকাতায় আমার ডক্টররা দিতে বলে আমি কলকাতায় ওটা দিয়ে নেবো। তো সেটাও যদি করতে হয়, ক্লাব বলেছে সবকিছু ক্লাব ডোনেট করবে, আমার যা যা খরচা আছে সব ক্লাব ডোনেট করবে বলেছে। এবং সঞ্জু এবং আমাদের হচ্ছে দেবাশিস স্যার বলেছেন যে একটা চিঠি লিখে দিতে, এটার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে এবং যাতে পরবর্তীকালে আমাদের ফ্যানেরা জামশেদপুরে গেলে নিজেদের নিরাপত্তাটা যেন থাকে সেটা উনি দেখবেন, আমাকে কথা দিয়েছেন। এবং তিনি বলেছেন আমার সমস্ত রকম শারীরিক দিক থেকে তিনি সাহায্য করবেন এবং পরবর্তী আমাদের হোম ম্যাচে তিনি বলেছেন যে আমাকে নিজে একটা টিকিটের ব্যবস্থা করে দেবেন যাতে আমি সুস্থভাবে বাড়ির থেকে গিয়ে খেলাটা দেখতে পারি। ভেরি গুড। আমরা মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকেও একটা অফিসিয়াল আমরা নোটিশ দেখেওছি, সেখানে তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে, সত্যি কথা জানে, একেবারে আদর্শ কথা, যে আসলে তারা কিন্তু ফুটবল ফ্যান, তারা কিন্তু খেলা দেখতে গেছে, এই নিরাপত্তা বা এই সামান্য সামাজিক নিরাপত্তাটুকু তারা চায় মাঠে। আর সবচেয়ে বড় কথা, অ্যাওয়ে ফ্যান্স যখন হয় তারা কিন্তু অতিথি হয় সেই শহরে, এবং পুলিশের দায়িত্ব তাদেরকে কিন্তু একটা সুন্দর সময় তার জন্য দেওয়া যায়, নিরাপদভাবে খেলা দেখতে পারেন। এবং সেই জায়গাতে কিন্তু বলা যেতে পারে ঝাড়খণ্ড পুলিশ কিন্তু পুরোপুরি ব্যর্থ, এবং কোথাও তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়েছে এবং উল্টো দিকের ফ্যান হয়ে গেছিলেন বোধহয় তারা, নয়তো এরকম ভাবে শারীরিক নিগ্রহ তারা করবেন কেন? ভাই রিপন, তুমি মোহনবাগান সমর্থক আমাদের কাছে প্রথম এবং শেষ পরিচয় এটাই, তুমি তার বাইরে তোমার কাজ কি, মেন তুমি কি করো যদি সবাইকে জানাও। আমি এই মুহূর্তে জব করি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে জব করি। তো সেখানে আমার দুদিনের ছুটি নিয়ে ওখানে যাওয়া হয়েছিল খেলা দেখতে, দেন এসে আমার আজকে সকালে কাজেও জয়েনিং করার কথা ছিল, কিন্তু যাই হোক সেটা হয়ে ওঠেনি শারীরিক পরিস্থিতির জন্য, যেটা আমার পারিবারিক দিকে এবং আমার কাজের উপর এফেক্ট করছে। জানি না আমার কি হবে বা কালকে কি হবে, আমি এখনো সেখানে ইমেল করব, সবকিছু করব। সবাই দেখেছে খবর এবং আমার সাথে কি হয়েছে সবাই সেটা জানে। তো পরবর্তী স্টেপ আমার এই বিকেলে কথা বলার কথা আছে ওখানে, আবার মানে কথা বলবো। তারপরে নিজের পার্সোনাল লাইফে এটা খুব চাপ পড়েছে এর জন্য, যেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, খুব স্বাভাবিক এবং খুব একটা আনসার্টেন, যেটা হওয়ার কথা ছিল না। মেন কথা হচ্ছে কথা ছিল না। শোনা যাচ্ছে? হ্যাঁ একদম। হ্যাঁ রিপন, আরেকটি বিষয়, আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা বেশি, কারণ তোমার শারীরিক বিশ্রামের প্রয়োজন এই মুহূর্তে, অবশ্যই সেই বিশ্রামটা খুব তুমি ভালোভাবে ঘুমাও, রেস্ট নাও,
শরীরের থেকে মনের ওপর অনেক বেশি এফেক্ট হয় এইসব সময়। এবং অন্যান্য সমর্থকদের তুমি কি বলবে? হ্যাঁ দাদা, আরেকবার বলো, শুনতে পাইনি। তুমি অন্য সমর্থকদের তুমি কি বলবে যারা দূর দূরান্ত ম্যাচে যায়, তাদেরকে তুমি কি বলবে? তোমার মেসেজটা আমরা শুনতে চাই। দেখো, আমি ছাড়া আরো অনেকে আছে যারা একটাও ম্যাচ মিস করে না। এমন কিছু ফ্যান্স আছে যে আমার দেখা, আমার চেনা, আমার দাদা বন্ধুদের মধ্যে, তারা প্রতিটি ম্যাচ ছুটে যায়, সেটা যেখানে হোক না কেন, যখনই হোক না কেন। এবং তাছাড়া প্রচুর সমর্থক যারা অ্যাওয়েতে যায়, সবার পক্ষে একটা কথাই বলবো, নিজের সেফটিটা আগে বজায় রাখুন। যেখানে মনে হবে যেন সেফটি নেই, সেখানে যাবেন না। আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথে হতে পারে। আর জামশেদপুরটাকে অ্যাভয়েড করুন। যদি একদমই না করা যায় সেক্ষেত্রে যান, তাছাড়া আমার মতে অ্যাভয়েড করুন। কারণ শুধু আমার একা না, আমাদের অনেকেরই কালকে চোট এসেছে, পিঠে বাজেভাবে চোট এসেছে, সেটা আমরা দেখেছি। এবং অনেকের পিঠে শুধু না, হাত কেটে গেছে। আমাদের একটা দাদার কালকে আমাকে বাঁচাতে গিয়ে ওর হাত ফেটে গেছে, এই আঙুলের এখান দিয়ে পুরো এতটা পুরো হাত ফেটে গেছে, যেটা খুবই মর্মান্তিক। আমার নিজের চোখে দেখে খারাপ লাগছিল, কিন্তু ও আমার পাশ থেকে নড়েনি। এটা প্রথমবার নয়, গতবারও দাদা আমাদের ফ্ল্যাগ গুলো জামশেদপুর ছিঁড়ে দিয়েছে। তার আগের বার আমাদের লেডি মেরিনার্সের গায়ে হাত দিয়েছিল, সেটা বাঁচাতে গিয়ে পুলিশ হাত তুলেছিল, সেবারও আমাকে মেরেছিল। এবার আমার কোমরে লেগেছে আর মাথায় লেগেছে, সেবার হাতে লেগেছিল। এটা নতুন বিষয় না। কারণ অ্যাওয়ে ডেস হচ্ছে, আমরা মনে করি অ্যাওয়ে ডেস ইজ দ্য বেস্ট ডেস। অ্যাওয়ে ম্যাচের মজাই আলাদা। অ্যাওয়েতে যাব, ওখানকার ইনভাইট গেস্ট হব, আমরা খেলা দেখবো, মজা করব, আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি। কিন্তু সেই অনুভূতিটা যদি নিজের শারীরিক রিপন, কারণ হয়ে থাকে, রিপন, এবারে এর পরেও আমি তোমার কাছে শুনতে চাইছি, জামশেদপুরের কিছু সমর্থক নিশ্চয়ই সেদিন যুবরাজিতে উপস্থিত থাকবে, তাদের জন্য তোমার কি বক্তব্য রয়েছে? দেখো, কুকুর কামড়াবে, তা বলে কুকুরকে যদি আমরা কামড়াই, তাহলে আমাদের সাথে তাদের কি পার্থক্য? আমরা মাঠে যাব, ওরা আমাদের গায়ে হাত দিয়ে দেখিয়েছে ওদের কি ক্ষমতা, আমরা মাঠে প্রমাণ করব আমাদের কি ক্ষমতা। এখানে কিন্তু আমাদের কিছু বলা লাগবে না, আমাদের প্লেয়ারটাই বলে দিয়েছে। কারণ মেইনাস এইনাস থেকে পোস্ট করেছিল দাদা, তো কৌস্তবদা বলেই দিয়েছে যে কি বলেছে, যে হচ্ছে ডিমি থেকে শুরু করে মানভীর, তবে সুভাশিস দা, সবাই কিন্তু বিষয়টা নিয়ে সবাই মর্মাহত। সবাই কিন্তু বলেছে, ডিমি কিন্তু বলেছে যে মাঠেই প্রমাণ করবে তারা ফ্যানেদের জন্য কি করতে পারে। এবং সুভাশিস দাও বলেছে যে ফাইনালটা খেলবে সুভাশিস দা। তো এটাই, যদি এটা হয় থাকে, বা যদি মাঠে এটা হয়, ওটাই আমার সবথেকে বড় উপহার হবে। ওরা গায়ে হাত দিয়ে প্রমাণ করেছে, আমরা মাঠে প্রমাণ করব আমরা কি। মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব ছিল, ঐতিহাসিক খাতায় লেখা ছিল, আবারও লেখা থাকবে। আর এবারও আমরা হোম ম্যাচে ওদেরকে মাঠে হারিয়ে বদলা নিয়ে দেখিয়ে দেবো মোহনবাগান কি। কারণ আমাদের মোহনবাগান শেখায়নি কারোর গায়ে হাত দেওয়া, মোহনবাগান শিখিয়েছে মাঠে বদল নেওয়া। জয় মোহনবাগান। অসংখ্য ধন্যবাদ রিপন, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের মানে শুধু শুধু এক্সট্রা টাইম নয়, অবশ্যই গোটা বাংলার ফুটবল লাভার এই অনুষ্ঠানটি দেখছেন, এবং আমরা সকলে দ্রুত সুস্থতা কামনা করছি। এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে সুস্থতা কামনা করছি। রিপনের দ্রুত সে কাজে জয়েন করুক, এবং একই রকম আনন্দ উচ্ছ্বাস নিয়ে সে যেমন মোহনবাগান ম্যাচ দেখতে যায়, ঠিক তেমন ভাবে সে যেন মাঠে যায়। 7 তারিখ তোমার সঙ্গে দেখা হবে মাঠের বাইরে। রিপন, অবশ্যই আমি কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গে মুখোমুখি হবো 7 তারিখ। অবশ্যই তোমার সম্পূর্ণ সুস্থভাবে মাঠে এসো, আনন্দ করে খেলা দেখে। আমি জানি খেলা শেষ হওয়ার পর বন্যায় ফেরা কিন্তু খুব কঠিন। বন্ধুরা, এই প্যাশনটা আছে বলেই বাংলার ফুটবল কিন্তু জীবিত আছে। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দিন।